প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান 2025 সালের যারা পরীক্ষা দেবে, এবছর একাদশ শ্রেণীতে পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য বিস্তারিত সাজেশন সহ উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, 2024-এ সবে পরীক্ষা শেষ হয়েছে। সেক্ষেত্রে যে 9টি বড় প্রশ্ন পড়ে, যার মধ্যে 5টি প্রশ্নের উত্তর করতে হয় অথবা যুক্ত প্রশ্ন, সেখানে 9টি প্রশ্নই কমন এসেছে, অর্থাৎ 5টি করতে হয়। এখানে 100% বলা ভুল, এটা 200% প্রশ্ন কমন এসেছে। তাই আমার ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান যে পরীক্ষাগুলো শেষ হলো ইতিমধ্যেই, সেক্ষেত্রে বাংলা ইংরাজির প্রশ্ন কিন্তু হুবহু কমন হয়নি, কিন্তু ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন 100% প্রশ্ন কমন হয়েছে এবং 25 সালের উত্তর রেডি হয়ে গেছে। সাজেশন সহ উত্তর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের PDF পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং শিক্ষাবিজ্ঞান 2025 সালের শিক্ষার্থীদের জন্য উত্তর রেডি হয়ে গেছে। তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং দশম এই 4টি অধ্যায় থেকে বড় প্রশ্ন পড়বে না, অর্থাৎ মোট 10টি অধ্যায়, যার মধ্যে 4টি অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন পড়বে না। বাকি 6টি অধ্যায়, প্রথম, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম, এই 6টি অধ্যায় থেকে বড় প্রশ্ন পড়ার কথা। এই 6টি অধ্যায় থেকে বড় প্রশ্ন পড়ার কথা। আর ষষ্ঠ ও নবম অধ্যায়ের মধ্যে যে কোনো একটি থেকে বড় প্রশ্ন পড়বে আর একটি থেকে অবজেক্টিভ প্রশ্ন পড়বে। এখানে প্রথম অধ্যায় থেকে একটি কম্পালসারি বড় প্রশ্ন পড়বে। এখানে বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, রাষ্ট্রের সার্বভৌমিকতায় বিশ্বায়নের প্রভাব লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জাতীয় শক্তি বা ক্ষমতা কি, এর উপাদানগুলি লেখো। আর 3 নম্বর প্রশ্ন জাতীয় স্বার্থের প্রকৃতি, জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি লেখো। এই 3টি প্রশ্ন করলে এখান থেকে 2টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। পঞ্চম অধ্যায় থেকে 3টি মাত্র প্রশ্ন দিয়েছি। মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটি একটি প্রশ্ন করলে অবশ্যই কমন পেয়ে যাবে এই প্রশ্নটি। এছাড়া অহিংস সম্পর্কে গান্ধীজির ধারণা দেখে রাখতে পারো এবং শ্রেণী কাকে বলে, মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো, একবার দেখে রাখতে পারো। তবে প্রথম 2টি প্রশ্ন করলেই কিন্তু কমন পেয়ে যাবে। আর সাজেশন সহ উত্তরের PDF এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ, এখান থেকে বড় প্রশ্ন অথবা ছোট প্রশ্ন পড়বে, তবে 2025-এ কিন্তু এখান থেকে বড় প্রশ্ন পড়ার সম্ভাবনা বেশি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। আবার ঠিক এর বিপরীত প্রশ্ন এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই 3টি প্রশ্ন করলেই হয়ে যেতে পারে, তবে যদি বড় প্রশ্ন পড়ে এখান থেকে কমন হবে, আর যদি ছোট প্রশ্ন পড়ে তাহলে এই প্রশ্নগুলো পড়বে না। বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো, বিচার বিভাগীয় সমীক্ষা স্বাধীনতা কীভাবে সংরক্ষিত হয়। তা এবার চলে আসছি সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ। এখান থেকে কম্পালসারি একটি বড় প্রশ্ন পড়বে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা অর্থাৎ ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, এই প্রশ্নটা। এবং ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই 2টি প্রশ্ন করলে একটি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এছাড়া দেখে রাখতে পারো অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আলোচনা করো, এটা এক্সট্রা হিসাবে দেখে রাখতে পারো। অষ্টম অধ্যায় কেন্দ্র ও রাজ্য আইন বিভাগ, এখান থেকে কম্পালসারি একটি বড় প্রশ্ন পড়বে। এখানে ভারতের কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্টের বা সংসদের গঠন ও কার্যাবলী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি করে রাখতে পারো। এছাড়া ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি একটু দেখে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট নয়, প্রথম প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিধানসভার গঠন, কার্যাবলী ও ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, এটাও একটু দেখে রাখতে পারো। তবে একের প্রশ্নটা কিন্তু সিঙ্গেল প্রশ্ন পড়বে, এখানে কোনো অথবাযুক্ত প্রশ্ন পড়বে না। বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী দেখে রাখতে পারো, কারণ এখান থেকে একটি প্রশ্ন পড়বে, এক একটাই খুব ইম্পর্টেন্ট। নবম অধ্যায় অল্টারনেটিভ প্রশ্ন পড়ে, পরপর 2 বছর নবম অধ্যায় থেকে প্রশ্ন এসেছে, ষষ্ঠ অধ্যায় থেকে আসেনি, তবে এখানে বলা যাবে না। এখানে কিছু প্রশ্ন করে রাখতে হবে। ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো, হালকাভাবে করে রাখবে। এবং ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি কি করে রাখতে হবে। এছাড়া তোমরা দেখে রাখতে পারো, তবে ইম্পর্টেন্ট খুব কম, যে লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ ভিডিওতে এই পর্যন্তই, ততক্ষণ জন্য সকলে ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।